সিম্বা সহ ডিকেকে পুলিশের হাতে তুলে দিল কম্পাস। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে কম্পাসকে সেনাপতি ফাঁসিয়ে দিলে তখন কম্পাসকে পুলিশের হাতে তুলে দেয় বিহান। বিহান পুলিশে দিয়ে নিজেই অনুতপ্ত বোধ করতে থাকে। এরপরে নিজের ঘরে গিয়ে বলতে থাকে, আমি এটা কি করলাম? আমি আমি কম্পাসকে না বুঝিয়ে ছেলেটার কথায় কম্পাসকে পুলিশের হাতে তুলে দিয়ে ঠিক করলাম তো। আমাকে আমাকে এক্ষুনি এক্ষুনি কম্পাসের সঙ্গে দেখা করতে হবে, কম্পাসের সঙ্গে কথা বলতে হবে আর সবটা জানার চেষ্টা করতে হবে যে আসলে কি সবটা ঠিক, নাকি ও যে একটা ক্লোনের কথা বললো সেটা আসলে কি ডিকে ছেড়ে দিয়েছে কিনা। অফিসারও তো বললো যে কম্পাস নাকি বলেছে, যখন যখন ডিকে কে অ্যারেস্ট করাতে গিয়েছিল তখন কম্পাস বলেছে, এবং এবং অফিসাররা ডিকের মুখেও এই কথাটাই শুনেছে। তবে তবে আসল রহস্যটা কি, এটা আমাকে বের করতে হবে। এরপরে কম্পাসের কাছে এলে তখন কম্পাস বলতে থাকে, বিহান স্যার, আপনাকে আমি যদি বলি যে আমি নির্দোষ, আমি যদি আপনাকে বলি যে ডিকে ডিকে একটা একটা রোবট ছেড়ে দিয়েছে আর রোবটটার নাম হচ্ছে সিম্বা, আপনি কি বিশ্বাস করবেন? তখন তখন বিহান বলতে থাকে, হ্যাঁ কম্পাস, আমি অবশ্যই বিশ্বাস করব, আমি তোমার কথা অবশ্যই বিশ্বাস করব। তখন এ কথা শুনে দেখা যায় কম্পাস বলতে থাকে, তবে তবে শুনুন, আমি দিকে বেড়াতে গিয়েছিলাম, ওখানেও শুধু আমাকে নয়, ওখানে আমার বাবা মা আরো আরো অনেককে এইরকম করে রোবট সিস্টেম করে তৈরি করেছে। আর শুধুমাত্র তাদের মধ্যে আমার বাবা মাই জীবিত, তাছাড়া যতগুলো লোককে ও তৈরি করেছে সবগুলোই মৃত, সবগুলোকে ও পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে, তারপরে তাদের রোবট সিস্টেম তৈরি করেছে। এ কথা শুনে বিহান অবাক হয়ে যায়। বিহান বলতে থাকে, তবে এখন কি করবে তুমি? তখন কম্পাস বলতে থাকে, আমাদের আমাদের সর্বপ্রথম সিম্বাকে খুঁজে বের করতে হবে, তারপরে ওই দিকের মুখোমুখি দাঁড়াতে হবে। এরপরে দেখা যায় বিহান বলতে থাকে, কম্পাস তুমি চিন্তা করো না, আমি আমি সবটা দেখছি কি করে ওই সিম্বাকে খুঁজে বের করা যায়। এদিকে সিম্বা রাস্তায় রাস্তায় ঘুরছে আর মানুষের ক্ষতি করছে, আর মানুষ শুধু ভাবছে যে কম্পাসই সবটা করছে। এরপরে একে একে পুলিশ স্টেশনে অনেকগুলো এফআইআর তৈরি হয়ে যায়, অনেকগুলো ডায়েরি জমা পড়ে যায়। এটা দেখে পুলিশ অফিসাররা কনফিউজড হয়ে যায় আর বলতে থাকে, কম্পাস তো এখানে, তবে তবে ওরা যে কম্পাসের নামে কমপ্লেন গুলো করছে, এগুলো কি করে সম্ভব? তবে যে কম্পাস কথাগুলো বললো সেগুলো কি ঠিক? সত্যি কি ডিকে কোনো ক্লোন ছেড়ে দিয়েছে ঠিক কম্পাসের মতো দেখতে? এবার আমাদের নতুন করে তদন্ত করতে হবে। এরপরে কম্পাসকে অফিসার বলতে থাকে, আচ্ছা কম্পাস, তুমি সত্যি বলছো যে তুমি দেখেছো ওখানে ওখানে ডিকে একটা ক্লোন তৈরি করে রেখেছিল? তখন কম্পাস বলতে থাকে, আমি তো শুধু একা বলিনি, ওখানে তো ডিকেও বলেছিল, আপনার কি মনে নেই? তখন অফিসার বলতে থাকে, হ্যাঁ কম্পাস, অবশ্যই মনে আছে, কিন্তু কিন্তু আমরা তো কোনো প্রমাণ ছাড়া কিছু করতে পারি না, বলো। তোমাকে ছাড়ার তো কোনো রাইট নেই, আর আমরা জানি যে তোমাকে না ছাড়লে এই রহস্যটা উদ্ঘাটন কেউ করতে পারবে না, এমনকি আমরাও না। তখন এ কথা শুনে কম্পাস বলতে থাকে, আমাকে শুধু একটু সময় দিন, আমাকে আমাকে জাস্ট জাস্ট 2 ঘন্টা সময় দিন, এর মধ্যে আমি ওই ক্লোনটাকে খুঁজে বের করবো, যে করে হোক। আমি খুঁজে বের করতে না পারলে আমি আপনাদের কাছে এসে আত্মসমর্পণ করবো। এই কথা শুনে অফিসাররা নিজেদের মধ্যে কথা বলে কম্পাসকে বের করার সিদ্ধান্ত নেয়। এরপরে কম্পাসকে ছেড়ে দিলে কম্পাস সেখান থেকে বেরিয়ে আসে, আর সেখান থেকে বেরিয়ে রাস্তা দিয়ে সেই সিম্বাকে খুঁজতে থাকে। এরপরে হঠাৎ করে কম্পাসের চোখে সিম্বা পড়ে যায়। তখনই সিম্বাকে ধরে ফেলে কম্পাস। তখন সিম্বা কম্পাসের সঙ্গে জোর জবরদস্তি করতে থাকলে সেখানে পুরো পুরো লোকজন এসে হাজির হয়, আর সবাই বলতে থাকে, এটা কি করে সম্ভব? একটা মেয়ের মতো দেখতে সেম আরেকটা মেয়ে। তখন কম্পাস বলতে থাকে, আমি হচ্ছি কম্পাস ভৌমিক, অখিলেশ চৌধুরীর পুত্রবধূ কম্পাস চৌধুরী। আর তখন তখন সবাই বলতে থাকে, তবে এই মেয়েটাকে, এটা কি? আমরা তো সবাই তোমাকে চিনি কম্পাস, কিন্তু একে তো চিনি না। তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, আসলে এটা একটা ক্লোন, আমার আমার মতোই দেখতে একটা একটা শয়তান এটাকে তৈরি করেছে। তখন তখন এটা শুনে সবাই মিলে সেই সিম্বাকে ধরে পুলিশ স্টেশনে নিয়ে আসে, আর সঙ্গে সঙ্গে ডিকেও ধরে ফেলে কম্পাস। এরপরে ডিকে ও সাম্বাকে একসঙ্গে পুলিশের হাতে তুলে দেয় কম্পাস। তখন ডিকে বলতে থাকে, তুমি তুমি ভুল করছো কম্পাস, তুমি জানো না আমি কতটা ভয়ঙ্কর হতে পারি, এরকম এরকম ক্লোন যে আমার কাছে কত কত আছে, তুমি বুঝতেই পারছো না। আমার কাছে হাজার হাজার আর্মি আছে, এরকম শুধু শুধু হয়তোবা তোমার মতো দেখতে নেই, কিন্তু তোমার থেকে অন্যরকম দেখতে তো আরো আছে, সেগুলোকে তুমি কি করে চিনবে বলো তো? কোনটা আসল ক্লোন আর কোনটা কোনটা মানুষ? তুমি কি কোনোভাবে জানতে পারবে যে কোথায় কোন ক্লোনটা ঘুরে বেড়াচ্ছে?
এ কথা শুনে তখন কম্পাস বলতে থাকে, তুমি তুমি আমার জন্মদাতা বাবা হতে পারো, কিন্তু আমি তোমার মেয়ে হয়ে বলছি তুমি একটা শয়তান, তুমি একটা আস্ত শয়তান, তোমাকে দেখে আমার ঘৃণা হচ্ছে। তুমি আমাকে নিজের মেয়ে বলে স্বীকৃতি দিতে চেয়েছিলে, আমি তোমাকে কখনোই নিজের বাবা হিসেবে মেনে নেব না। এরকম এরকম লোককে আমি বাবা হিসাবে মানতে চাই না। তখন এই কথা শুনে ডিকে বলতে থাকে, ভুলে যাস না কম্পাস, আমি তোর জন্মদাতা পিতা। তখন কম্পাস বলতে থাকে, বললাম তো আপনার মতো পিতার আমার কোনো প্রয়োজন নেই, আপনার মতো পিতা আমি চাই না। তখন এ কথা শুনে ডিকে হাসতে থাকে আর বলতে থাকে, তুই চাইলেই কি আর না চাইলেই কি, এটা সত্য যে আমি তোর বাবা, তাই না? তখন তখন কম্পাস বলতে থাকে, এটাই তো আমার কপালের দোষ। এরপরে দেখা যায় অফিসারকে বলতে থাকে, অফিসার, আপনার হাতে আমি ডিকেকে তুলে দিলাম আর সমস্ত প্রমাণও তো তুলে দিলাম, এবার তো আমি আসতে পারি। আর মাথায় রাখবেন, এই ডিকে যেন কিছুতে এখান থেকে বেরোতে না পারে। ডিকে যদি এখান থেকে বেরোয় তবে কিন্তু আমাদের মানব সভ্যতার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। ও একটা শয়তানে পরিণত হয়েছে। ও মানব সভ্যতার ক্ষতি করার জন্য কত মানুষকে যে এই পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে, আর তাদের 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 মতো দেখতে ক্লোন তৈরি করেছে, আমরা ভাবতেও পারবো না। আর সেগুলো দিয়ে ও নিজের আর্মি তৈরি করছে পুরো পুরো দেশকে নিজের হাতের মুঠোয় রাখার জন্য। তাই আপনারা সাবধানে থাকবেন, ও যেন কিছুতে এখান থেকে পালাতে না পারে আর কোনোভাবেই যেন এখান থেকে বের না হতে পারে। ও যদি একবার এখান থেকে বেরোতে পারে তবে কিন্তু আমাদের পুরো মানব জাতির ক্ষতি করে ছেড়ে দেবে। এই পৃথিবীতে একটাও মানুষ থাকবে না, সবগুলোকে ও ক্লোনে তৈরি করবে। তখন এই কথা শুনে অফিসাররা ভয় পেয়ে যায়। অফিসাররা বলতে থাকে, কম্পাস, তুমি নিশ্চিন্তে থাকো, আমরা চেষ্টা করব ওকে ওকে কোনোভাবে জেল থেকে না বের হতে। আর ও যদি উকিল নিয়ে আসে, যদি সবকিছু বেল হয়ে যায়, তবে তো আমাদের আটকানোর মতো কোনো ক্ষমতা থাকবে না কম্পাস। তখন কম্পাস বলতে থাকে, সে ব্যাপারটা আমি দেখছি কি করা যায়। এরপরে কম্পাস বিহানের সঙ্গে বেরিয়ে যায়। তখন তখন বাড়িতে ফিরে কম্পাস ঋতুজার কাছে গেলে তখন ঋতুজা কম্পাসের দিকে তাকিয়ে থাকে। তখন কম্পাস বলতে থাকে, এই মা, তুমি একদম সুস্থ হয়ে যাবে, তুমি চিন্তা করো না, আমি তোমাকে সুস্থ করে তুলবো। আমি তোমার জন্য অ্যান্টিটিউড তৈরি করবো, আর সেইটার মাধ্যমে তুমি সুস্থ হয়ে যাবে। তুমি আর আর কিছুক্ষণ অপেক্ষা করো। আমি আজকে অ্যান্টিটিউডটা তৈরি করে আমি তোমার শরীরে প্রয়োগ করব। আগে আগে আমি নিজের শরীরে প্রয়োগ করব। আমি নিজের শরীরে যদি কোনো ক্ষতি না হয়, তারপরে আমি সেই অ্যান্টিটিউডটা তোমার শরীরে প্রয়োগ করব। তুমি চিন্তা করো না মা, তোমার যারা এই অবস্থা করেছে তাদেরকে আমি অবশ্যই শাস্তি দেব। আমি জানি যে এই কাজটা মুক্তি করেছে, কিন্তু উনি নিজেকে আড়াল করার জন্য সিম্বাকে সামনে দেখিয়ে দিয়েছে, তো এটার জন্য ওনাকে পস্তাতে হবে। আমি সবটা প্রমাণ করে দেব। আমি সবকিছু প্রমাণ করে দেব। মুক্তি মাসিকে কিছুতেই আমি ও বাড়িতে থাকতে দেব না। তোমার সংসার তোমারই থাকবে মা, মুক্তি মাসি কিছুতেই তোমার সংসার দখল করতে পারবে না। তখন দেখা যায় ঋতুজা কাঁদতে থাকে আর কম্পাসের দিকে তাকিয়ে থাকে। তখন কম্পাস বলতে থাকে, মা, তুমি কি বলতে চাইছো বলো, বলার চেষ্টা করো। তুমি একদম কাঁদবে না, একদম কাঁদবে না তুমি। তখন ঋতুজা ইশারা করে বলতে থাকে, আমি জানি তুই আমাকে সব বাঁচিয়ে তুলবি, তুই আমাকে সুস্থ করে তুলবি, আমার পুরোপুরি বিশ্বাস আছে। কিন্তু কম্পাস, তুই নিজেকেও খেয়ালে রাখিস। কেউ তোর তোর তো শত্রুর অভাব নেই, তোর শত্রু চারদিকে ঘুরে বেড়াচ্ছে, তাই তুই নিজেও সাবধানে থাকিস মা। তখন কম্পাস বলতে থাকে, ঠিক আছে মা, তুমি একদম চিন্তা করো না, আমার কেউ কিচ্ছু করতে পারবে না। আমি একদম ঠিক থাকবো, আমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। তখন দেখা যায় বিহান বলতে থাকে, মা, তুমি একদম চিন্তা করো না, কম্পাস তোমাকে একদম সুস্থ করে তুলবে, আর আমি মুক্তি মাসিকে কিছুতেই ছাড়বো না। মুক্তি মাসি যে অন্যায়টা করেছে, তোমার সঙ্গে যে অন্যায়টা হয়েছে, সেটার জন্য মুক্তি মাসিকে শাস্তি পেতে হবে। কম্পাস আর আমি দুজনে একসঙ্গে মুক্তি মাসিকে শাস্তি দেব। তুমি একদম ভাববে না মা, তুমি ন্যায় পাবে, তোমাকে আমরা ন্যায় পাইয়ে দেব। কোনোভাবে আমি ওই মুক্তি মাসিকে ছাড়বো না। মুক্তি মাসি যে খেলাটা খেলেছে, যে নোংরা চালটা খেলেছে, সেটার জন্য অবশ্যই মুক্তি মাসিকে আমি শাস্তি দেব। তুমি ভেবো না মা। তখন দেখা যায় ঋতুজা বিহানকে ইশারা করে বলতে থাকে, বাবা, তুই সবসময় কম্পাসের পাশে থাকিস, কম্পাসকে ভুল বুঝিস না। তোর আর কম্পাসের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করার জন্য ওরা সবসময় চেষ্টা করছে তোর থেকে কম্পাসকে আলাদা করার। আর মোনালিসা, ওই মেয়েটা তো উঠে পড়ে লেগে আছে তোর পিছে, ও চাইছে কম্পাসকে তোর জীবন থেকে সরিয়ে দিয়ে ও নিজে তোর জীবনে এন্ট্রি দিতে। কিন্তু বাবা, তুই ওকে ওকে সুযোগ দিস না। ওই মেয়েটা এ বাড়িতে এলে ও মুক্তির সঙ্গে মিশে আমাদের পরিবারটা একদম ধ্বংস করে দেবে, আমাদের পরিবারটা আর পরিবার থাকবে না। তুই সবকিছু নিজে নিজে খেয়ালে রাখিস, কম্পাসকেও সামলে রাখিস। এরপরে দেখা যায় তখন বিহান বলতে থাকে, ঠিক আছে মা, তুমি একদম ভেবো না, তুমি যতদিন সুস্থ হয়ে না উঠছো, কম্পাসের দায়িত্ব আমার। আমি তোমাকে কথা দিচ্ছি, কম্পাসের
কোনো ক্ষতি আমি হতে দেব না, কম্পাসের পাশে আমি ছায়ার মতো লেগে থাকবো। তখন তখন ঋতুজা বিহানের মাথায় হাত বুলিয়ে দেয় আর বলতে থাকে, "এই কথাটা যেন মাথায় থাকে বাবা, তুই কম্পাসকে আর ভুল বুঝিস না।" তখন তখন দেখা যায় ঋতুজার কথা শুনে বিহান বলতে থাকে, "ঠিক আছে মা, আমি আর কম্পাসকে কখনোই ভুল বুঝবো না।" তখন তখন কম্পাস হাসতে থাকে আর বলতে থাকে, "মা, তুমি কাকে যে কি বলছো না, তোমার ছেলে এক্ষুনি তো ভুলে যাবে সবটা। ও তো মোনালিসা এখন এসে ভালোবাসার দোহাই দিলে সবকিছু ভুলে যাবে। ওকে এসব কথা বলে কোনো লাভ নেই, তাই এসব কথা বলো না।" তখন তখন দেখা যায় বিহান বলতে থাকে, "দেখেছো মা, ও সবসময় আমাকে পিঞ্চ করে কথা বলে, তাই তো ওর সঙ্গে আমার এতটা এতটা মতের অমিল হয়ে যায়।" তখন তখন ঋতুজা হাসতে থাকে আর বলতে থাকে, "আমাকে আমাকে এই অসুস্থ শরীর আর তোরা হাসাস না রে। এভাবে এভাবে ঝগড়া করিস না, নিজেদের মধ্যে ঝগড়া না করে এখন এখন তোরা সিম্বাকে খুঁজে বের করার চেষ্টা কর। তোরা তোরা তো সিম্বাকে পেয়েছিস, তাই না?" তখন কম্পাস বলতে থাকে, "হ্যাঁ মা, আমরা সিম্বাকে আর ডিকেকে পুলিশের হাতে তুলে দিয়েছি। ডিকেকে পুলিশের হাতে তুলে দিয়েছি আর পুলিশকে বলেছি যে কোনোভাবে যেন ডিকে ওখান থেকে বেরোতে না পারে। ও যদি ওখান থেকে বেরোয় তবে ধ্বংসলীলা শুরু হয়ে যাবে। ও সবাইকে ধ্বংস করে দেবে। ও একে একে সবাইকে মেরে ফেলবে আর তাদের দিয়ে একটা করে ক্লোন বানাবে আর সেগুলো ওর আর্মি হয়ে কাজ করবে। আর ওগুলোর দ্বারাই ও পুরো পুরো বিশ্বকে নিজের হাতের মুঠোয় রাখবে, নিজের পায়ের তলায় রেখে দেবে।" তখন তখন অফিসাররা বলল যে ওরা ওরা ডিকেকে পুরোপুরি ভাবে আটকানোর চেষ্টা করবে। এখন এখন আমাদের একটাই লক্ষ্য, মুক্তি মাসির মুখোশ খোলা মা। মুক্তি মাসি কোনো একটা প্ল্যান করছে, আমার মনে হচ্ছে মুক্তি মাসি তোমার আর অখিলেশ স্যারের পিছনে কিছু একটা চক্রান্ত করছে। তোমাদের তোমাদের সম্পর্কটা ভেঙে দেওয়ার চেষ্টা করবে মা। আমি আমি নিশ্চিত যে ওরা ওরা কোনোভাবে তোমার আর অখিলেশ স্যারের সম্পর্কটা ভেঙে দিতে চাইবে। তাই যে করে হোক আমাকে আমাকে এই সবকিছু সামলাতে হবে। তখন এই কথা শুনে ঋতুজা অস্থির হয়ে ওঠে। তখন বিহান বলতে থাকে, "প্লিজ চম্পা, এসব কথা মাকে বলো না।" তখন তখন দেখা যায় বিহান বলতে থাকে, "মা, তুমি এতটা অস্থির হচ্ছ কেন? একদম অস্থির হবে না। তোমার ছেলে আর তোমার কম্পাস থাকতে কখনো তোমার কোনো ক্ষতি হতে পারে না। তোমাকে তোমাকে প্রোটেক্ট করবে তোমার ছেলে আর কম্পাস।" এরপরে দেখা যায় তখন তখন দেখা যায় ঋতুজা কম্পাস ও বিহানকে আশীর্বাদ করে দেয় আর বলতে থাকে, "তোরা তোরা নিজেরা নিজেরা সবকিছু সামলে নিতে পারবি। তোরা দুজন একে অপরের পাশে থেকে সবকিছু সামলে নিস মা। আমি আমি তো এখন হসপিটালের বেডে শুয়ে আছি, আমি তো উঠতে পারছি না, নড়তে পারছি না। তাই তাই তোরা প্লিজ সবকিছু একা একাই সামলে নিস। আমি যদি থাকতাম তোকে তাও সাহায্য করতে পারতাম, কিন্তু এখন এখন তো সে ক্ষমতাটুকু আমার নেই। সে ক্ষমতাও আমার থেকে কেড়ে নিয়েছে ওই মুক্তি, যাকে আমি নিজের বোনের মতো দেখেছি, নিজের বেস্ট ফ্রেন্ড মনে করে নিজের বাড়িতে এনে উঠিয়েছিলাম, আর আজ সে আমাকেই আমার পেছনে ছুরি মারলো। আমি এটা ভাবতেও পারছি না। মুক্তি এটা কি করে করতে পারলো? আমি তোকে কতটা কতটা ভালোবাসতাম, কতটা কতটা আদর করতাম। আমি বিশ্বাস করে আমার সংসারের পুরো দায়িত্ব ওর হাতে দিয়েছিলাম। ভেবেছিলাম যে মেয়েটা এসবকে হয়তোবা নিজের নিজের কষ্টগুলো লুকিয়ে রাখতে পারবে, কিন্তু ও তো আমার থেকে আমার সংসারটাই কেড়ে নিতে চাইছে। ও তো আমার থেকে আমার পুরো সংসারটাই কেড়ে নিতে চাইছে। তখন কম্পাস বলতে থাকে, "মা, তুমি অখিলেশ স্যারকে ভুল বুঝো না, কারণ আমি জানি যে সেনাপতি অখিলেশ স্যারের সন্তান নয়। এটা মুক্তি মাসি কোনো একটা প্ল্যান করে করেছে। আর এটা এটা যে ও ও যে ডিএনএ টেস্টের রিপোর্টটা দেখিয়েছে, সেই রিপোর্টটা হচ্ছে আসলে বিহান স্যার আর অখিলেশ স্যারের। সেখানে শুধু সেনাপতির নামটা বসিয়ে দেওয়া হয়েছে, জাস্ট এইটুকুই, এর বেশি আর কিছুই নয়।"